শেখ হাসিনার ওপর একেবারে ২১,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ বাংলাদেশে, এবং সেখান থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা প্রকল্প থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকার ওপর তিনি তুলেছেন, এবং সেটাকে নিয়ে কিন্তু চরম জল্পনা এবং কল্পনা চলছে। কি বলবেন সেক্ষেত্রে? দেখুন, এটা একেবারেই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এক নম্বর। এবার বাংলাদেশের কোর্ট যদি কাউকে দোষী সাব্যস্ত করে তাহলে ভারতের উচিত তাকে ফেরত দিয়ে দেওয়া, আর ভারত যদি ফেরত না দেয় তাহলে ভারতের আদালতে যদি কেউ দোষী সাব্যস্ত হয় এবং সে যদি বাংলাদেশে পালায়, তাহলে আমরাও এই আশা করতে পারি না যে বাংলাদেশ তাকে ফেরত দেবে। সুতরাং যে কোনো একটা হওয়া উচিত, হয় কেউ কাউকে ফেরত দেবে না, নয়তো দুজনই দুজনকে ফেরত দেবে। কারণ এখানে সবাই স্বাধীন দেশ এবং প্রত্যেকেরই নিজস্ব আত্মসম্মান আছে। সেই অনুযায়ী আমার মনে হয় যে ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রকে যারা আছেন তারা সেই রকম ভাববেন। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের, এবং তারা বলছেন পদক্ষেপ নেবেন এখন শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনা সেখানে নিজে বলছেন যে ইউনূস সরকার ফ্যাসিস্ট। কি বলবেন? আবার বলবো, এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমরা যেটা দেখেছি এটা শুধুমাত্র ছাত্রদের বা বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছেন তাদের অভিযোগ নয়, যে ২০ দিনে হাজার খানেক ছাত্রের ওপরে লাগাতার গুলি চালানো হয়েছে এবং মানুষ খুন করা হয়েছে, নিরস্ত্র ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই সেখান থেকে এটা বোঝা যায় যে শেখ হাসিনা খুব গণতান্ত্রিক মানুষ ছিলেন, সেটা নয়। এবং এখনই ইউনূস সরকারকে, মানে বাইরে থেকে, বাংলাদেশের মানুষ আরও ভালো বলতে পারবেন, বাইরে থেকে এখনও পর্যন্ত ফাসিস্ট বলার মতো ইউনূস সরকারের কে এখনও পর্যন্ত আমার অন্তত সেরকম কিছু মনে হয়নি। তবুও সেখানে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে, যেমন সংখ্যালঘুদের ওপরে অত্যাচার, যদিও সেখানে ভারতের যে লেভেলে হয়, যেমন সরকারি উদ্যোগে বুলডোজার দিয়ে এখানে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, বাংলাদেশে কিছু দুষ্কৃতী মন্দির ভেঙেছে বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করেছে, এখানে সরকারি উদ্যোগে, সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে এটা হয়নি। সুতরাং সাম্প্রদায়িকতার প্রশ্নে আমরা কিন্তু বাংলাদেশের থেকে এখনও পিছিয়ে আছি। তারপরেও বলবো, বাংলাদেশে যতটা হয়েছে, যেটুকু হয়েছে, সেটা নিন্দনীয়। এছাড়াও বাংলাদেশে শ্রমিকদের ওপর দুবার গুলি চালিয়ে চলেছে এই নতুন সরকারের আমলে। হাসিনার সময় তো চলতোই। এই নতুন সরকারের আমলে মানুষ যেটা এক্সপেক্ট করেছিল, বা আমিও অন্য একটা দেশের মানুষ হিসাবে যেটা এক্সপেক্ট করেছিলাম, যে উনি এত মানবাধিকারের কথা বলে থাকেন, হ্যাঁ, উনি এত গণতন্ত্রের কথা বলে থাকেন, যারা আন্দোলন করে এলো তারা এত ফ্যাসিবাদ বিরোধিতার কথা বললো, সেখানে এই ফ্যাসিবাদ বিরোধিতার প্রসঙ্গটা, মানুষের আন্দোলনে গুলি চালানোর যে প্রসঙ্গটা, সেটা কিন্তু শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাদের জন্য হাসিনার সময়ও যা, ইউনূসের সময়ও তাই। কিন্তু আবার এটাও ঠিক যে বাংলাদেশের মানুষ বলছেন, আমাদের যে সোর্স আছে, আমাদের যে চেনা জানা আছে, তারা বলছেন যে আগে ফেসবুকে লিখতে বা সোশ্যাল মিডিয়ায় লিখতে বা সবাই বক্তব্য রাখতে যে পরিমাণ ভয় পেতে হতো মানুষকে, সেটা মানুষ এখন আর পাচ্ছেন না। অনেকটাই ফ্রিডম এক্সপ্রেশন একটা ব্যাপার আছে। কিন্তু এবার বুঝতে হবে যে গণতন্ত্রটা সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কৃষকের গণতন্ত্র, যাদের একটা প্রতিবাদে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে 2 বার, নাকি গণতন্ত্র বলতে মধ্যবিত্ত যারা শহুরে মানুষ তাদের ফেসবুকে লেখার গণতন্ত্রটাই গণতন্ত্র, এটাও ভাবার আছে। কিন্তু মোটামুটি এখনও তুলনা করে আমি এখনও বলছি দূর থেকে, আমি বাংলাদেশের মানুষ নই, দূর থেকে যতটুকু বোঝা যায় তাতে হাসিনা যে দম বন্ধ করা পরিস্থিতিটা তৈরি করেছিলেন, সেই পরিস্থিতি এখনও বাংলাদেশে হয়নি। এবং ভারতে যেই পরিমাণে সংখ্যালঘুদের ওপরে নির্যাতন সরকারি উদ্যোগে, বাংলাদেশে এখনও পর্যন্ত সরকারি উদ্যোগে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়নি। একটা ইনস্ট্যান্স পাওয়া যাবে, সেটা ফারাদ মাজারের মতো বাংলাদেশের বিখ্যাত বুদ্ধিজীবীরাই সেটার প্রতিবাদ করছেন। সেটা হচ্ছে যে মাজার যারা ভেঙেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, হ্যাঁ, বা যদিও পরবর্তীকালে কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের হিসাব দিয়েছে যে প্রায় 70 থেকে 77 জন দুষ্কৃতকারীকে, যারা হিন্দুদের ওপরে বা সংখ্যালঘুদের ওপর আক্রমণ করেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সম্ভবত 84টা মতো কেস করা হয়েছে। এটা একটা পজিটিভ দিক। কিন্তু ভারতে যেইভাবে আমরা ভারতীয় হিসাবে, কেন আমি ভারতের তুলনা টানছি, কারণ আমরা ভারতে থাকি, হ্যাঁ, আমরা যদি
নিজেরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করি, তাহলে কেন আমরা অন্য কাউকে জ্ঞান দিতে যাব, তাই না? মানে তারা কেনই বা আমাদের কথাটা শুনবে? আজকে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের বিরুদ্ধে কারা কথা বলতে পারে? যাদের দেশে হয় না, হ্যাঁ, যাদের সেই স্পেসটা আছে। তো আমাদের একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক শক্তি আমাদের দেশটাকে এমন জায়গায় নিয়ে চলে গেছে যেখানে শুধু সামাজিকভাবে না, সামাজিকভাবে ভারতে হয়, বাংলাদেশেও হয় সংখ্যালঘু নিপীড়ন, এটা মানতে হবে। কিন্তু সরকারি উদ্যোগে নিপীড়ন, সেটা বাংলাদেশের থেকে ভারত অনেক বেশি খারাপ অবস্থায় আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদের বাংলাদেশকে সমালোচনা করতে হবে। অবশ্যই বাংলাদেশ সমালোচনা করতে হবে, কারণ বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন তাদের সমর্থন প্রয়োজন। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যেন কেউ বলতে না পারে, ভাই তোমরা আগে নিজেদেরটা দেখো, তোমরা কোথায় দাঁড়িয়েছো তারপরে আমাদেরকে জ্ঞান দিও। এটাই আপনার কথা প্রসঙ্গে আমার প্রশ্নটা, যে ইউনূস সরকারের ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং বারংবার আমরা দেখেছি বাংলাদেশি মানুষ হোক কি ভারতের যারা ব্যক্তিত্ব, ভারতীয় যারা রয়েছেন, তারাও ইউনূস সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। ইউনূস সরকার আজকে কোথায় গিয়ে ব্যর্থ, এই প্রশ্নটা রয়েছে। না, আমার আর একটা প্রশ্ন আছে। ধরুন ভারতে মোদী সরকার এসছে, এবার বাংলাদেশের মিডিয়ার, পাকিস্তানের মিডিয়া যদি সারাদিন মোদী সরকারের ব্যর্থতা নিয়ে টিভিতে নিউজ করে, তাহলে সেটা কতটা বিরক্তিকর বলুন তো? ঠিক আছে, যে আমরা ভারতে আছি, ওটা একটা আলাদা দেশের সরকার, তার সাফল্য তার ব্যর্থতা তাদের সরকার বুঝবে। কিন্তু হ্যাঁ, যদি সেরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে যেটা অস্বাভাবিক, যেমন গণহত্যা ঘটে গেল, হ্যাঁ, বা কোনো ঐতিহাসিক স্থাপনাকে ভেঙে ফেলা হলো সরকারি উদ্যোগে, তখন আমরা বলতে পারি যে এই রকম ঘটনা পৃথিবীতে অনেক হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে হয়েছে, এই ঘটনা ফিলিস্তিনে এখন হচ্ছে, ঠিক আছে? বা এরদোয়ান সে হায়া সোফিয়াটা করে দিল, ঠিক আছে, একটা মসজিদকে বা একটা লাইব্রেরিকে যেটা বদলে আবার মসজিদ করে দিল। এই ঘটনাগুলোর একটা গ্র্যাভিটি আছে। একইভাবে বাংলাদেশে যদি সরকারি উদ্যোগে যদি সংখ্যালঘু নিপীড়ন হয়, যদি হিন্দু নিপীড়ন হয়, সরকারি বুলডোজার, সরকারি অনুপ্রেরণায় বুলডোজার যদি গিয়ে মন্দির ভাঙে, যদি আমাদের কাছে এরকম খবর আপনারা জানাবেন যে আপনাদের কাছে আছে কিনা, বা যারা ফেসবুকে লিখছে তারাও আমাদের খবর দিতে পারে যে এরকম খবর আছে কিনা যে এতজন হিন্দু খুন হয়েছে, বা এত মানুষ যারা গ্রাম ছেড়ে পালাচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে গ্রামকে গ্রাম। এরকম এখনও পর্যন্ত আমার কাছে কিছু আসেনি। আসলে অবশ্যই আমরা খবর করব, আপনারাও খবর করবেন, ব্যাপারটা এটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যর্থতার যে প্রশ্ন, সেই ব্যর্থতার প্রশ্ন, সেটা একান্তইভাবে কতটা সফল কতটা ব্যর্থ, এখান থেকে মোদী সরকারের সাফল্য ব্যর্থতা যেরকম পাকিস্তান বা বাংলাদেশে বসে বলে দিতে পারে না, সেটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক এবং বিরক্তিকর হবে। একইভাবে আমাদের মিডিয়া কোথাও বাংলাদেশিদের কাছে যদি বিরক্তির কারণ হয়ে যায়, তাহলে সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বার্থ বাংলাদেশ বুঝবে, কিন্তু আমাদের স্বার্থের পক্ষে ক্ষতিকারক। অবশ্যই দুই দেশের স্বার্থের জন্যই ক্ষতিকারক, কিন্তু বাংলাদেশেরটা, আমি ভারতের লোক ভাই, আমি আমার দেশের জন্য বাংলাদেশের মানুষকে এইভাবে বিরক্ত করা, হ্যাঁ, এবং যেটা নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে, নির্দিষ্ট একটা ছোট্ট গোষ্ঠী করছে, তারাই মানুষকে ভুয়ো খবর দিয়ে বা বিভিন্নভাবে অকারণ অহেতুক অযাচিত চর্চা করে খেপাচ্ছে, সেটা আমার মনে হয় জাতীয় স্বার্থের পক্ষে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে। আমি ভারতীয় হিসেবে এই প্রশ্নটা রাখছি যে নরেন্দ্র মোদী তাহলে এখনো পর্যন্ত কেন চুপ? যে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কারণ দেশবাসীর প্রশ্নটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রশ্ন না, দেশবাসীর আশা ভরসার একজন প্রধানমন্ত্রী, তিনি এখনো পর্যন্ত এই আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে চুপ। শুনুন, নরেন্দ্র মোদী একজন রাষ্ট্রীয় প্রধান, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারতে এমন একটি সরকার এসছে যার দলীয় স্বার্থের সাথে রাষ্ট্রীয় স্বার্থের সংঘাতপূর্ণ। যেমন ধরুন, আমি যদি বলি ফিলিস্তিন প্রশ্নে, নরেন্দ্র মোদী হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি রামাল্লাতে দাঁড়িয়ে, অর্থাৎ ফিলিস্তিনের রাজধানী দাঁড়িয়ে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে সমর্থন করে এসছেন 2018 সালে। এটা 17 বা 18, এটা কেউ দেখে নেবেন। আর অন্যদিকে আরএসএস বা বিজেপির যে ইডিওলজিক্যাল বা মতাদর্শগত যে সখ্যতা, সেটা হচ্ছে ইসরায়েলের সাথে, ঠিক আছে? তাহলে মোদিও তো আরএসএসের লোক, তাহলে কেন তাকে ফিলিস্তিনে গিয়ে সমর্থন জানাতে হচ্ছে? কারণ ভারতের যে জাতীয় স্বার্থ, সেটা রক্ষিত হয় ফিলিস্তিনের সাথে গেলে, ইসরায়েলের সাথে নয়। কিন্তু বিজেপি বা আরএসএসের টেন্ডেন্সিটা হচ্ছে ইসরায়েলের সাথে যাব। একইভাবে বাংলাদেশ নিয়ে বিদ্বেষ তৈরি করা,
মুসলিম নিয়ে বিদ্বেষ তৈরি করা, এটা হচ্ছে তার দলের রাজনৈতিক স্বার্থ। আর ভারতের জাতীয় স্বার্থ যদি বলি, সেটা হচ্ছে এটার বিরুদ্ধে যায়। যদি বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক তৈরি হয়, যদি ওখানকার কে কেন্দ্র করে একটা মুসলিম বিদ্বেষ তৈরি করে দেওয়া যায়, তাহলে নরেন্দ্র মোদীর দলের উপকারী হবে, সেটা তারা করতে চাইছেন। অন্যদিকে এটাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের জন্য, ভারতের বাণিজ্যের জন্য এটা হচ্ছে অপকার। কারণ দুটো দেশের যদি সুস্থ সম্পর্ক না থাকে, তাহলে বাণিজ্য হবে না ভালো। হ্যাঁ, মানে আমাদের এখানে যদি ডাক্তাররা, হসপিটালগুলো বা দোকানদাররা তারা যদি বলেন বাংলাদেশিদেরকে বেচবো না, তাহলে চিকিৎসা দেবো না, বাংলাদেশিরা তো ফ্রিতে চিকিৎসা নেয় না, তাই না? তাহলে আমাদের হসপিটালগুলো কী পরিমাণে রুগী হারাবে। বাংলাদেশিরা নিজেদের দেশে হসপিটাল বানিয়ে নিতে পারে। ইউনিট সরকার যদি একটু উদ্যোগ নেয়, যদি চীনের সমর্থন নেয় বা ফান্ড নেয়, তাহলে সে হসপিটাল বানিয়ে নিতে পারবে। আমাদের ভারতের এই যে এত পানের গুমটির মতো দক্ষিণ কলকাতায় এই পরিমাণে প্রাইভেট হসপিটাল খুলে রেখেছে, তারা রুগী কোত্থেকে নতুন করে তৈরি করবে, তাই না? সুতরাং বাংলাদেশিরা ফ্রিতে চিকিৎসা নিতে আসে না, বাংলাদেশিরা চিকিৎসা নিতে না আসলে আমাদের হসপিটালগুলোরই ক্ষতি। একইভাবে আমরা যে মাল বেচি বাংলাদেশকে, পেঁয়াজ বেচি, ডিম বেচি, ফ্রিতে নেয় না, আমাদের কাছে মুদ্রা আসে। আমাদের যে এক্সপোর্টাররা, আমাদের যে কৃষকরা, যাদের মাল এক্সপোর্ট হয়, তাদেরও একটা বড় পরিমাণ ক্ষতি। সুতরাং এই যে বিদ্বেষের রাজনীতি চলছে, এই বিদ্বেষের রাজনীতি নির্দিষ্ট একটি গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী, যারা ধর্মকে রাজনৈতিক টুল হিসাবে বা হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তাদের রাজনৈতিক স্বার্থে যায়। অন্যদিকে এটা ভারতের যে জাতীয় স্বার্থ, ভারতের ব্যবসাদারদের, ভারতের জনগণের যে স্বার্থ, তার বিপক্ষে যায়। সুতরাং নরেন্দ্র মোদীর দল একরকম কথা বলেন, আর নরেন্দ্র মোদী কি উল্টো কথা বলতে পারেন? নরেন্দ্র মোদী তখন চুপ থাকেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে জায়গা, এখানে এই দ্বন্দ্বটাকে বুঝতে হবে। এখান থেকে তাহলে যদি এই প্রসঙ্গে আসে, শুভেন্দু অধিকারীর মতো যে বিজেপি নেতৃত্বরা রয়েছেন, যারা বারবার আমরা দেখেছি বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা দাঁড়িয়ে বাংলাদেশিদের হুঙ্কার দিয়েছেন, ভারতীয়দের বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম কথা বলেছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি বারবার হাসিনাকে সাপোর্ট করেছেন। তিনি বলেছেন যে হাসিনাকে আমরা একদম সসম্মানে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে পাঠাবো, স্যালুট করে নিয়ে যাওয়া হবে, তিনি কোট আনকোট এই কথাটা বলেছেন। তাহলে সেখান থেকে তিনি যদি আজকে এই ধরনের বক্তব্য রাখেন, সেখানে বাংলাদেশের সাথে সম্পর্ক আমাদের কীরকম দাঁড়াচ্ছে? আচ্ছা, একটা কথা বলি, পশ্চিমবঙ্গ একটা ভারতের অঙ্গরাজ্য, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। শুভেন্দু অধিকারী ভারতের একটি অঙ্গরাজ্যের একটি বিধানসভার একজন বিধায়ক। তার কথাকে কি বাংলাদেশ গুরুত্ব দেবে, নাকি প্রধানমন্ত্রীকে বা পররাষ্ট্রমন্ত্রীর কথাতে গুরুত্ব দেয়? সুতরাং এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। যখন বাংলাদেশ এটা নিয়ে প্রশ্ন করবে, তখন বলবে আরে ওটা কে, মানে একজন বিধায়ক যে ব্যক্তিগতভাবে বলেছে, ভারত রাষ্ট্র তো বলেনি। মোদী সরকার বা তার যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যদি অফিসিয়ালি এসব না বলেন, সেটা কোনো দেশ ধর্তব্যের মধ্যে ধরেন না, মানে ধরা উচিতও নয়। শুভেন্দু অধিকারী হোক বা আর চারটে লোক হোক, তারা কেন করছেন না? 2026-এ নির্বাচন আছে, সেখানে হিন্দু ভোটকে কনসলিডেট করার ব্যাপার আছে, এবং হিন্দু ভোটকে কনসলিডেট করতে গেলে যে করে হোক হিন্দুকে বোঝাতে হবে যে হিন্দু খাতরে মে হ্যায়। এবার হিন্দু যদি না বোঝে হিন্দু খাতরে মে হ্যায়, তাহলে সেরকম খাতরা তৈরি করতে হবে, সেরকম গল্প তৈরি করতে হবে। আসলে যারা উগ্রবাদী হয়, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধরনের উগ্রবাদী হোক, তারা সমাজকে যেইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, সমাজ অতটা এক্সট্রিম হয় না। অনেক রকম জটিলতা থাকে, অনেক রকম সম্পর্ক থাকে তার মধ্যে। তাই কি করে, এই যে যারা উগ্রবাদী হয়, তারা নিজেরা যেইভাবে ভাবে সেই রকম একটা গল্প তৈরি করে, সমাজকে সেইভাবে দেখাতে চায় সমাজ যেটা নয়। তাহলে আমার এখানে যদি উগ্রতা না থাকে, তাহলে হচ্ছে ওই আমি লাইটিং চেঞ্জ করে দিয়ে অন্য কিছু লিখে দিয়ে ঝামেলা খাওয়াবো। হ্যাঁ, বোরখা পরে মন্দিরে গিয়ে আমি গরুর মাংস ছুঁড়বো, হনুমানের পায়ের তলায় কোরআন রেখে দেবো, এইসব করে ইচ্ছা করে, যেটা সমাজ নয়, সমাজকে সেটা গড়ে তোলার জন্য একটা প্রক্রিয়া হয়। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন হয়েছে, সেটা দুটো কারণে আমি যতদূর বুঝলাম। একটা কারণ হচ্ছে এখানকার মুসলিমরা যেরকম একটা বড় অংশ তৃণমূলের সমর্থক, কালকে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাই তৃণমূলের নেতাগুলো তো মার খাবে, যেরকম আমাদের সংস্কৃতি, খুব খারাপ সংস্কৃতি, কিন্তু এটাই বাস্তব। তো আচ্ছা, ববি হাকিমের যদি বাড়ি ভাঙচুর করে, তখন সেটা
তৃণমূল মার খেয়েছে বলে ধরা হবে নাকি একজন মুসলমান মার খেয়েছে বলে ধরা হবে। এইভাবে প্রচুর যারা হিন্দু বাংলাদেশে, যারা অনেকে যেহেতু আওয়ামী লীগের কে ভোট দিতেন, আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিলেন, তারা মার খেয়েছেন। আবার এটাও ঠিক যে কিছু ধর্মীয় কারণে বিদ্বেষের ঘটনাও ঘটেছে এবং তার জন্য ওই 70 বা 77 জন অ্যারেস্ট হয়েছে, 84 জন 84টা কেস হয়েছে। এবং বাংলাদেশকে অবশ্যই তার সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চিন্তিত হওয়া প্রয়োজন এবং তারা সেটা করছেন বলেই মানে আমরা আশা করতে পারি। আশা করা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই। এবং বাংলাদেশের যারা হিন্দু তাদেরও ভরসা একমাত্র হচ্ছে সেখানকার মানবাধিকার কর্মীরা, সেখানকার যারা বুদ্ধিজীবী আছেন, যারা ভালো মানুষ আছে, তারাই হচ্ছে তাদের ভরসা। এখান থেকে, ভারত থেকে আমরা তাদের বিপদে ফেলা ছাড়া আর কিছু করতে পারবো না। ওখানে এই যে ইসকনের যিনি প্রাক্তন যে একজন সাধু, তাকে যখন ধরা হলো, তারপরে তার সরকারি উকিলকে হত্যা করা হলো, মার্ডার করা হলো। তার মধ্যে একজন মুসলমান এবং 3 জন হিন্দু, এবং ওদের অভিযোগ এরা আওয়ামী লীগের। যাই হোক, এরপরে স্বাভাবিকভাবেই একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো। আমাদের এখানে হলে কি হতো, কোনো একজন মুসলিম ধর্মগুরুকে ধরা হলো, তারপরে সেখানে হচ্ছে 9 জন মুসলমান এবং একজন হিন্দু মিলে গিয়ে সরকারি উকিলকে, হিন্দু উকিলকে দিয়ে মার্ডার করে দেয়। স্বাভাবিকভাবে এটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশেও তাই হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে এবার ভাবুন, পাকিস্তান থেকে, পাকিস্তানের ইসলামিক নেতারা তারা বিভিন্নভাবে হচ্ছে বলছে এখানকার মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, আমরা তাদের সাথে আছি, হ্যান করবো ত্যান করবো। তাহলে এখানকার মুসলমানরা যেরকম বিপদে পড়বে, একইভাবে বিজেপি আরএসএস যেইভাবে রং চড়িয়ে এই ব্যাপারগুলোকে পরিবেশন করছে, তাতে বাংলাদেশের হিন্দুরা, আমার যে সোর্স আছে, আমার যে কানেকশন আছে, তারা বলছে এরা আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ এরা বিদ্বেষটাকে বাড়াচ্ছে। বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যতটা ব্যাপারটাকে গোছাবার চেষ্টা করছেন, এখান থেকে সেটাকে আরও কেচিয়ে দেওয়া হচ্ছে। এবার পশ্চিমবঙ্গে 2014 সালের পরে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা বিদ্বেষ দেখতে পাচ্ছি, যেইভাবে বিদ্বেষমূলক কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট অংশ হিন্দু যুবকদের মধ্যে, তার দায় তো সমস্ত হিন্দু তো নেবে না, আপনি তো নেবেন না, বা অন্য কেউ নেবে না। এই যে একটি মুসলমান ছেলে, সে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল, সে মুসলমান হওয়ার কারণে তাকে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে অপমান করা হলো, তাতে মানে ধর্ম মানা হিন্দু হোক, ধর্ম না মানে হিন্দু, সবাই প্রচণ্ড লজ্জিত। হ্যাঁ, যে একটা বাচ্চা ছেলেকে এইভাবে তার ধর্মের কারণে সেকেন্ড হয়েছে, ছেলেটা তার আনন্দের দিন, তাকে এইভাবে অপমান করা হচ্ছে। তো এই রকম লোকজন বাংলাদেশেও আছে, ভারতেও আছে। এই রকম কিছু হিন্দু উগ্র পাগলকে দেখিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দু যুবকদের মনোভাবকে যেরকম মাপা যায় না, তেমনি বাংলাদেশের কিছু উগ্র মুসলিম পাগলকে দেখিয়ে, সাম্প্রদায়িক লোককে দেখিয়ে, আমরা যদি ধরে নিই গোটা বাংলাদেশটা এরকম, তাহলে তাদের ইতিহাসের কোনো জ্ঞান নেই। বাংলাদেশের সাহিত্য নিয়ে, সিনেমা নিয়ে, সেখানকার বুদ্ধিজীবীদের নিয়ে, সেখানকার মানুষের আন্দোলনের ইতিহাস নিয়ে, কৃষক আন্দোলন নিয়ে, শ্রমিক আন্দোলন নিয়ে কারো কোনো জ্ঞান নেই। ওই একদিনে যদি একটি দেশ সামগ্রিকভাবে কোটানকোট আফগানিস্তান হয়ে যায়, তাহলে বলতে হয় এত হুমায়ুন আহমেদের কোনো গুরুত্ব নেই, কাজী নজরুল ইসলামের কোনো গুরুত্ব নেই, তেভাগার কোনো গুরুত্ব নেই, মুক্তিযুদ্ধের কোনো গুরুত্ব নেই। কারণ আন্দোলনগুলো একটা মানুষের চেতনা তৈরি করে, একটা জেনারেশন তৈরি করে, তাই না? তাই আমরা যদি ধরে নিই যে একদিনে বা হাসিনা চলে গেল আর পুরো দেশ বদলে গেল, তাহলে বলতে হয় পুরোটা হাসিনার উপরেই টিকে ছিল। এই কথার তো কোনো মানে হয় না। তাই আমার মনে হয় আমাদের মানে অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ হোক, পৃথিবীর অন্যান্য দেশ হোক, সেখানকার মানুষের সুখ দুঃখের ওপরে আমাদের নজর রাখা উচিত। কিন্তু এটাও মাথায় রাখা উচিত, আমাদের নজর রাখাটা যেন বিদ্বেষ না তৈরি করে, যেন অন্য দেশের মানুষকে আমাদের প্রতি বিরক্ত না করে তোলে, যে আমাদের দেশের বিষয়ে আমার থেকে ভাই তুমি বেশি জানো, তাই না? এখন আমাদের পুরুলিয়ার সমস্যা নিয়ে যদি ফ্রান্সের কেউ যদি বিশাল প্রতিদিন জ্ঞান দেয়, ফ্রান্সের টিভিতে দেখানো কোনো মানে হয়? বা পাকিস্তানে বা বাংলাদেশেও যদি রেগুলার জ্ঞান দেওয়া হয়, তাহলে এখানকার মানুষও সেটাকে ভালোভাবে নেবে না। এটাই হচ্ছে বিষয়।